এই যে আমার গণ অধিকার পরিষদের ভাইয়ের রগ কেটে দিলেন, রক্তাক্ত করলেন, কেন করলেন? গণ অধিকার পরিষদের আমি যখন চলে আসি তখনকার যে সেট আপ, যে প্রায় জেলায় 100-150 নেতৃত্বের জায়গায় আমাদের সহযোদ্ধা আছে। তো এই সংখ্যা নিয়ে আমাদের জামাতের বন্ধুরা তাচ্ছিল্য করে। তো তাচ্ছিল্য যে করেন, একটা ছোট স্মৃতিচারণ করি। নূর ভাই, 28 অক্টোবর 28 অক্টোবর জামাতের ভাইয়েরা ওই পাশে প্রায় 10-15 হাজার ছিল, আর গণ অধিকার পরিষদের দুইটা অংশের আমরা ছিলাম 200-300, তাই না? বা 400-500 হবে, কমের দিকে একটু বলতেছি। তারা 15,000 হয়েও পালিয়ে গিয়েছিল, কিন্তু আমরা 400-500-700 হয়েও পুরা কালভার্ট রোড, আলরাজি কমপ্লেক্স, বিজয়নগর পাইপ ট্যাঙ্কি এই জায়গায় নিয়ন্ত্রণ আমরা ছাড়ি নাই। সুতরাং যেখানে ছাত্র অধিকার, গণ অধিকার 100 আছে, ওইটা জামাতের 10,000-এর চেয়েও বেশি। 10,000-এর চেয়েও বেশি কেন? কারণ আমরা একসঙ্গে সংগঠন তো করেছি। ছাত্র অধিকার পরিষদ যখন আমরা গড়ে তুলি, এমনভাবে গড়ে তুলছিলাম, এটা এমন একটা ইলাস্টিক সংগঠন যেটা কখনো ভয় পায় না, আবার কখনো উগ্রতাও দেখায় না। নির্ভয়, উগ্রতাবিহীন এমন একটা অ্যাক্টিভিজম ছাত্রদের জন্য, যেটা ছাত্রলীগের ভয়ঙ্কর থাবার মধ্যে থেকেও আমরা দাঁড়িয়েছিলাম। তো সেই ইস্টাবলিশমেন্টকে জামাতের লোকেরা ভয় দেখায়, হামলা করে, রগ কাটে। তো ওই জন্য নুরুল হক নূর ভাই বলেছিল আবার গুপ্ত থাকার ব্যবস্থা করে দেব। এর কারণ আমি একটু পার্থক্যটা করতে হবে। শিবির যেটা করে, ক্যাম্পাসে পলিটিক্যাল স্লেভ তৈরি করে। পলিটিক্যাল স্লেভ কি? রাজনৈতিক দাস। এইটা বিভিন্ন এনজিও গুলো আছে না, পাহাড়ে কাজ করে, তারপরে উত্তরবঙ্গে কাজ করে। এরা মানুষকে খাবার দেওয়ার বিনিময়ে ধর্ম বদলায় ফেলায়। মানে কখন যে একটা মানুষ চাকমা থেকে ওই এনজিওর মাধ্যমে পরিবর্তন হয়ে অন্য একটা ধর্ম হয়ে গেছে, মারমা থেকে অন্য একটা ধর্মে পরিবর্তন হয়ে গেছে, ওরা বুঝতেই পারে না। ঠিক একই কাজটা জামাত শিবির করছে, যে ক্যাম্পাসে একটা ছাত্রকে, ও একটা মুসলিম সন্তান, কিন্তু মুসলিম সন্তান থেকে একটা ভিন্ন মুসলিম হয়ে গেছে। জামাতে ইসলাম শিবির একটা ভিন্ন মুসলিম, সাধারণ মুসলিম থেকে ভিন্ন মুসলিম হয়ে গেছে কিছু খাবারের বিনিময়ে। তো এইটা ক্যাম্পাসগুলোতে আমাদের বন্ধুদের, ছাত্র ভাইদের সচেতন থাকতে হবে যে কিছু খাবারের বিনিময়ে পলিটিক্যাল স্লেভ হয়েন না। পলিটিক্যাল স্লেভ হয়ে গেলে শেষ, আপনার ধর্ম শেষ, আপনার ঈমান শেষ, আপনার আকীদা শেষ, এবং আপনার মধ্যে যে একজন সাধারণ মুসলমানের যে সৎ সাহস, ওইটাকে কনভার্ট করে আপনাকে গুপ্ত হওয়া শেখাবে। এই গুপ্ত আচরণটা আমি বলি যে সেলজুক সময়ে হাসান সাব্বা নামে একটা ধর্মীয় নেতা ছিল, এবং তারা গুপ্ত থেকে রাষ্ট্রের সব গুরুত্বপূর্ণ জায়গায় যায়, কিন্তু কখনো রাজা হতে পারে না। কেন পারে না? তো ওই সময় একজন তাত্ত্বিক বলেছিল হাসান সাব্বার রক্ত ভালো না, মানে তার রক্তটাই হলো বেঈমানির রক্ত, অ্যাসাসিনের, গুপ্ত ঘাতকের রক্ত, এবং গুপ্ত কেউ কোনোদিন রাজা হতে পারে না। রাজা হওয়ার জন্য ভালো ব্লাড গ্রুপ লাগবে, ভালো ব্লাড গ্রুপ ছাড়া কেউ রাজা হতে পারবে না। সব দখল করবে, কিন্তু রাজা হিসেবে জনগণ কোনোদিন মানবে না। সুতরাং যারা কিছু টাকার বিনিময়ে, খাবারের বিনিময়ে একটা পলিটিক্যাল স্লেভে রূপান্তরিত হচ্ছেন, আপনারা সংখ্যায় 15,000, 20,000 আরো বেশি হন, বা 10 জনের সামনে আপনারা নেতায় যাবেন। বাঘের সংখ্যা বেশি হয় না, নেকড়ের সংখ্যা বেশি হয় না, কুকুরের সংখ্যা অনেক বেশি, ঘেউ ঘেউ করে, কিন্তু কামড় দেওয়ার সাহসও কখনো নাই। এই কথাগুলো বলছি জুলাই গণ অভ্যুত্থানের পরে খুব মায়া করে আমাদের যে পরিষদটা ছিল, এই মায়ার পরিষদটা যখন নিরাপদ সড়ক আন্দোলন হলো না,
নিরাপদ সড়ক আন্দোলন কিছু ভাই উদ্যোগ নিয়েছে, ঠিক আছে, কিন্তু সারা বাংলাদেশে নিয়ন্ত্রণ করছে কে? নেতৃত্বের সাপ্লাই দিছে কে? কাঠামো তৈরি করছে কে? সেই 18 সালে ছাত্র অধিকার পরিষদ, ইনস্ট্যান্ট রেডিমেড নেতৃত্ব। জুলাই গণ অভ্যুত্থানেও পরিচয় প্রকাশ করতে সাহস পায় না। সেই 18 সালের ইনস্ট্যান্ট নেতৃত্ব জায়গায় জায়গায় রেডি। অর্থাৎ আমাদের অনেক বড় লোকবাহিনী ছিল না, কিন্তু প্রত্যেকটা জায়গায় মশাল জ্বালানোর জন্য যে সক্ষমতা, সেই সক্ষমতা সম্পন্ন বাহিনী আমাদের ছিল। তো এবং ডক্টর ইউনূসকে আমি খুনি বলবো, সেটা হলো পরিষদকে হত্যা করার দায়ে অভিযুক্ত সে। একটু আগে ভাই বক্তব্য দিয়ে গেল, সে একজন অভিনন্দিত ছাত্র এবং আন্দোলনে নেতৃত্ব দিচ্ছে। তাকে, সে ছাত্র অধিকার পরিষদের ছিল, তার মাথা ব্রেন ওয়াশ করে ডক্টর ইউনূস তাকে নাগরিক কমিটিতে নিয়ে যেতে চেষ্টা করেছে। আমার গণ অধিকার পরিষদে আরেকটা ভাগ আমি ছিলাম। আমার একটা করে 80% নেতাকর্মীকে টাকার লোভ দিয়ে, সম্পদের লোভ দিয়ে, বিভিন্ন অবৈধ ব্যবসার লোভ দিয়ে নাগরিক কমিটিতে নিয়ে গেছে। সুতরাং আমরা যারা এই আন্দোলন সংগ্রামের স্পার্ক ছিলাম, মশাল প্রজ্বলনকারী ছিলাম, আমাদেরকে হত্যার সঙ্গে অভিযুক্ত হলো ডক্টর ইউনূস। হত্যার সঙ্গে অভিযুক্ত, আমাদেরকে অজনপ্রিয় করেছে ডক্টর ইউনূস, আমাদের মান সম্মান নষ্ট করেছে ডক্টর ইউনূস। এবং গণ অভ্যুত্থানের লড়াকু যোদ্ধাকে দালাল তকমা দিয়েছে, দালাল তকমা দিয়েছে, এইরকম ভাবে গল্প বানিয়েছে দালাল। ডক্টর ইউনূসের বিরুদ্ধে গেছে দালাল। তো আমার জিজ্ঞাসা, গণ অভ্যুত্থানের সময় ডক্টর ইউনূসকে মেসেজ করেছিলাম, কথা বলেছি যে আমাদের এই আন্দোলনের বিষয়ে একটাই স্টেটমেন্ট দেন, ভিক্ষা চাইছি। ডক্টর ইউনূস স্টেটমেন্ট দেয়নি আমাদের পক্ষে। অনেকে পছন্দ করে, কিন্তু উনি দায়িত্ব নেওয়ার দিনই আমার মনে তো স্মৃতিচারণ আছে, এই ব্যক্তিটা আমাদের গণ অভ্যুত্থানের পক্ষে একটা স্টেটমেন্ট দিল না। সে আজকে দায়িত্ব নিচ্ছে, সে এই আন্দোলনের কাউকে মূল্যায়ন করবে না। ওই সময় থেকে আমার মন খারাপ যে তার দ্বারা, কারণ লড়াইয়ের যোদ্ধা আর একজন লড়াইয়ের যোদ্ধার মূল্য বোঝে। আমি আমার নিহত সহযোদ্ধার লাশ কোলে নিয়েছি, তার পরিবারের সকল দায় কেবলমাত্র আমি অনুভব করব। আমি তার কপালে চুমু দিচ্ছিলাম, ভাই আর 10টা মিনিট সময় দাও, তোমাকে নাগরিক হাসপাতালে নিয়ে যাচ্ছি, 15 মিনিট সময় দাও, আমি তার ফ্যামিলির ক্রাইসিস বুঝবো। এইটা যে এই লড়াই করেনি সে এই ক্রাইসিসটা বুঝবে না, আর ওই অনুভব আসবে না। আমার সঙ্গে যে হাঁটু কেড়ে ক্রলিং করে করে পুলিশের সামনে গিয়ে লড়াই করেছে, সে ওই পাশের সহযোদ্ধা আহত হয়েছে, তার মর্যাদা সে বুঝবে। আমাদের যে সকল সহযোদ্ধারা পঙ্গু হয়েছে, আমি বলি তাদের এক জীবনে যা যা লাগে সব দিতে হবে, সব দিতে হবে। কারণ এই তাদের বিনিময়ে আমরা এই যে কথাবার্তা বলছি। যখন জেলে ছিলাম ভাইয়ের সাথে কথা বলতেছিলাম, তো আমাদের একটা দ্বন্দ্ব ছিল, সেই কারণে আমরা আলাদা। কিন্তু আমি এই লড়াইয়ে বাংলাদেশের নাগরিককে আমি আজীবন কৃতজ্ঞ, এবং এমন সিভিয়ার কিছু ভূমিকার কারণে কৃতজ্ঞ যে আমাদের একটা আন্ডারস্ট্যান্ডিং ছিল যে আমাদেরকে মেরে ফেলবে অথবা আজীবন জেল থেকে বের হব না। তো শুকরিয়া জানাই, এই দেশের মানুষ আমাকে মুক্ত করেছে। দেশের মানুষের কাছে কৃতজ্ঞতা, ভালোবাসা, মায়া, এবং আজ যতদিন রাজনীতি করব দেশের মানুষের প্রতি এই কৃতজ্ঞতা। কিন্তু আমাদের এই লড়াইটাকে এমনভাবে ডিফেমিং করা হয়েছে। দেখেন, এই দেশের মানুষ, আপনারা সবাই মিলে লড়াই করলেন, ঘরের 10 তলা থেকে একজন মানুষ নেমে রাস্তায় নামলো, এইটাই তো জুলাই গণ অভ্যুত্থান, তাই না? এইভাবে সবাই এসে সহযোগিতা করলো। সেই সহযোগিতার গণ অভ্যুত্থানে কি হলো? গুলশানে আওয়ামী লীগের নেতার বাড়ির মধ্যে ঢুকে টাকা নিতে গেছে। এই জুলাই স্পিরিট বলেন, মানে জুলাইয়ের মর্যাদা নষ্ট হয়েছে কিনা? আমি নষ্ট করছি? আমি কারো বাড়ির সামনে গিয়ে মপ করছি? নাজমুল হাসান গেছে, বিনিয়ামিন গেছে, আপনারা কেউ গেছেন? সুতরাং আমরা দুটো কথাই বলি, কিন্তু জুলাইয়ের প্রকৃত সম্মান নষ্টকারীরা হলো ওই সকল লোভী মানুষ যারা আমাদের এই জুলাইকে ব্যবহার করে অর্থ কামিয়েছে, সম্পদ কামিয়েছে,
মানুষকে জিম্মি করেছে, হয়রানি করেছে। এই যে আমরা একটা গল্প শুনি, রুটিয়াটকে মারা যাওয়া একটা ব্যক্তি জুলাই শহীদ হিসেবে স্বীকৃতি নিয়ে টাকা তুলে খাইছে, সম্মান যায় না থাকে। কাকরাইলে মদ খায়ে মাদকাসক্ত একটা লোক মারা গেছে, জুলাই শহীদ হিসেবে সে স্বীকৃতি নিছে, সম্মান যায় না থাকে। বিদ্যুতের শকে একজন মারা গেছে, জুলাই শহীদের স্বীকৃতি নিয়ে 30 লাখ টাকা তুলে এনেছে, সম্মান যায় না থাকে। এই কাজগুলো কে করেছে? নুরুল হক নূর করেছে, বিনিয়ামিন করেছে, রাশেদ খান করেছে, ইশরাক ভাই করেছে, আমরা এগুলো করিনি। সুতরাং সেই সকল যারা জুলাইকে এরকম মিসইউজ করেছে তাদের বিরুদ্ধে আমাদের ভয়েস জারি থাকবে। এবং আমার দুঃখ লাগে, এখানে বিনিয়ামিন থাকলে ভালো হতো। যে জ্বালালো মুক্তির মশাল, তাকে ভোট দিছে কত যেন? হ্যাঁ, 136টা ভোট দিছে আমাদের ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভাইয়েরা। আমি জানি না ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভাইয়েরা এই জুলুম করছে কিনা। চাঙ্গার ফুলের 1 প্লেট বিরিয়ানি খাইয়া ভোটটা রাজাকার সাপত্যের দিকে দিয়ে দিলেন। যে আপনার জন্য অনশন করলো, টাকসু আদায় করার জন্য দিনের পর দিন প্রোগ্রাম করলো, তাকে ভোট দিলেন 136টা। আমার কাছে আফসোস লাগে। আবরার ফাহাদ যে মারা গেছিল, ওই আশেপাশে ওইরকম ছেলে পেলে ছিল, দরজাটা খুলে দেখে নাই যে কারে মারে কে মরে, দেখে নাই। তো এইরকমই যদি মন মানসিকতা হয়, তো ভোট তো সেখানেই দিবেন, 1 প্লেট বিরিয়ানির বিনিময়ে ভোট দিবেন। এবং সেখানে চলতেছে ওয়েলফেয়ার পলিটিক্স। একটু আগে একজন ভাই বলল ওয়েলফেয়ার পলিটিক্স, মানে খাদ্য দিবে, ইমান কিনে নেবে। মুসলিম সন্তান নাম পরিচয়, আমার পরিচয় পাল্টায় বলতেছে তুমি এখন থেকে মুসলিম সন্তান না, তুমি এখন থেকে স্পেশাল মুসলিম, সেটা হলো শিবির। চিন্তা করতে পারেন এত সৎ। আজকে বলছে ইমাম খতিবের টাকা চুরি হওয়ার খবর প্রকাশিত হয়েছে একটু আগে যশোর কেশবপুরে। জামাত নেতারা ইমাম খতিবের, মাননীয় প্রধানমন্ত্রী তারেক রহমান ইমাম খতিবদের জন্য একটা বিশেষ সম্মানের ব্যবস্থা করেছে সারা দেশের। লিস্ট হচ্ছে, সেই লিস্টে ইমাম খতিব না, জামাত নেতাদের কর্মীদের তালিকা নাম ঢুকাই দিয়েছে। এই আপনাদের সৎ লোকের শাসন, এই আপনাদের ন্যায় ভিত্তিক শাসন। সুতরাং যেই সকল ছাত্র ভাইয়েরা এই যে পলিটিক্যাল স্লেভে রূপান্তরিত হচ্ছে ক্যাম্পাসে, ওয়েলফেয়ার পলিটিক্স, ফিল্টার লাগাই দিছে, শিবিরের ট্যাগ লাগানো ফিল্টার। তোরে ফিল্টার লাগাতে বলছে কে? ফিল্টারের বিনিময়ে 1 গ্লাস পানি দিয়ে আমার ইমান কিনে নিবি? হ্যাঁ, সরকারের টাকার অভাব পড়ছে, ফিল্টার লাগাতে পারে না। তাহলে ওই ভিসির দরকার নাই যদি শিবিরকে ফিল্টার লাগাতে হয়। প্রশাসন লাগাবে ফিল্টার, টয়লেট সমস্যা প্রশাসন লাগাবে, মসজিদ এসি লাগবে প্রশাসন লাগাবে। আমাদের ছোট ভাইদেরকে পলিটিক্যাল স্লেভ বানানোর প্রযুক্তি মানে প্রকল্প হাতে নিয়েছে। এই ধরনের সকল ওয়েলফেয়ার পলিটিক্সের নামে এই ব্রেন কিনে নেওয়া, এগুলো তো আমি তো বললাম, এনজিও গুলো যেভাবে খাবারের বিনিময়ে আমাদের ভাইদের ধর্ম কেড়ে নিচ্ছে, ঠিক একইভাবে এই ওয়েলফেয়ার পলিটিক্সের নামে ছাত্রদের ব্রেন ওয়াশ করছে। এবং যার ফলে বিনিয়ামিনকে 136টা ভোট পেতে হচ্ছে। ধিক্কার জানাই আমরা এই ব্যবস্থাপনাকে। ধন্যবাদ সবাইকে।